আওয়ামী লীগ নয়, স্বার্থের খাতিরে দিল্লির নতুন হিসাব। বন্ধুত্বের হাত বিএনপির দিকে। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বন্ধুত্ব কখনো আবেগের হয় না। এখানে স্মৃতি, ইতিহাস সবই আছে, কিন্তু শেষ পর্যন্ত যা প্রাধান্য পায় তা হলো স্বার্থ। আর সেই স্বার্থের মানচিত্রে বাংলাদেশ আজ আবারও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘর। প্রশ্নটা তাই আর আবেগের নয়, প্রশ্নটা সূক্ষ্ম হিসেবের। ভারত কি তার বহু পুরনো মিত্র আওয়ামী লীগের থেকে ধীরে ধীরে দূরে সরে গিয়ে এখন নতুন করে বিএনপির দিকে মনোযোগী হচ্ছে? রাষ্ট্র কখনো কারো প্রতি অনুগত নয়, রাষ্ট্র অনুগত নিজের স্বার্থে। এটি বাস্তব রাজনীতির অনিবার্য অনুসন্ধান। ভারত ও আওয়ামী লীগ এই সম্পর্ক কেবল রাজনৈতিক নয়, প্রায় ঐতিহাসিক। ৭১-এর যুদ্ধ, স্বাধীনতার পর রাষ্ট্র গঠন, সীমান্ত নিরাপত্তা, উত্তর পূর্ব ভারতের বিদ্রোহ দমন, ট্রানজিট, বিদ্যুৎ, সবকিছুতে দিল্লির সবচেয়ে নির্ভরযোগ্য অংশীদার ছিল আওয়ামী লীগ। দীর্ঘ সময় ধরে ভারত আওয়ামী লীগ এই সম্পর্কে বিনিয়োগ করেছে, রাজনৈতিক, কূটনৈতিক এবং নিরাপত্তাগত। এমনকি ১.৫ বছর আগেও যখন আওয়ামী লীগ বাংলাদেশের ইতিহাসের অন্যতম কঠিন রাজনৈতিক সংকটে পড়ে, তখনও ভারত দ্বিধা করেনি। শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, সম্মানিত অতিথির মর্যাদা দিয়েছে, কঠোর নিরাপত্তার চাদরে মুড়ে রেখেছে। শুধু নেত্রী নন, হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মী, সাবেক এমপি, মন্ত্রী, সংগঠক ও অ্যাক্টিভিস্ট ভারতীয় ভূখণ্ডে আশ্রয় পেয়ে সেখান থেকেই রাজনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন। কিন্তু রাজনীতি স্থির কোনো বিষয় নয়, আর এই দিকটি ভারত সবচেয়ে ভালো বোঝে। ক্ষমতা বদলের হাওয়া কখন কোন দিক থেকে বইছে। গত ১.৫ বছর ধরে ভারত আনুষ্ঠানিকভাবে একাধিকবার বলেছে তারা বাংলাদেশে একটি ইনক্লুসিভ ও পার্টিসিপেটরি নির্বাচন দেখতে চায়। এই বক্তব্যের ভেতরের অর্থ স্পষ্ট প্রমাণ হয় যে ভারত চাইছিল আওয়ামী লীগ যেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, কিন্তু বাস্তবতা দিল্লির চাওয়ার সঙ্গে তাল মেলায়নি। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, নির্বাচন কমিশন দলটিকে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেয়নি এবং শেষ পর্যন্ত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ ছাড়াই ভোট হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো ভারত এই ফলাফলের বিরুদ্ধে কোনো উচ্চকণ্ঠ প্রতিবাদ করেনি, বরং নির্বাচনের সপ্তাহখানেক আগে থেকেই দিল্লির কূটনীতিতে একটি সূক্ষ্ম কিন্তু তাৎপর্যপূর্ণ পরিবর্তন দেখা যেতে শুরু করে। যাদের হাতে ঢাকার ক্ষমতা যেতে পারে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জামায়াত ইসলামী, তাদের সঙ্গে আউটরিচ শুরু হয়। কূটনীতিতে কিছু ঘটনা থাকে যেগুলো শব্দের চেয়ে বেশি কথা বলে। নরেন্দ্র মোদীর লেখা ব্যক্তিগত চিঠি তেমন একটি ঘটনা। খালেদা জিয়ার প্রয়াণে শোক জানিয়ে মোদীর চিঠি পৌঁছে দেওয়া হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে, আর সেটি পৌঁছে দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নিজে। বিএনপির জয় নিশ্চিত হওয়ার পর ভারত সরকার দলটির সঙ্গে কাজ করতে প্রস্তুত থাকার স্পষ্ট ইঙ্গিত দিয়েছে। নরেন্দ্র মোদী নির্বাচনে বিএনপির সুস্পষ্ট বিজয়ের জন্য দলটির চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। নরেন্দ্র মোদী শুক্রবার সকাল ৯টা ৩৫ তার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই অভিনন্দন জানান। শুধু তাই নয়, মোদী পোস্টে তারেক রহমান ও বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজকে ট্যাগ করে দিয়েছে। এদিকে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক্স অ্যাকাউন্টে পোস্ট করেছেন, অভিনন্দন জানাই আমার তারেক ভাইকে, তার দলকে। এটা নিছক সৌজন্য নয়, এটা ছিল বার্তা। বার্তাটা পরিষ্কার, ভারত এখন আর শুধু আওয়ামী লীগকে ঘিরে তার বাংলাদেশ নীতি সাজাচ্ছে না। ভারত বুঝে গেছে ভবিষ্যতের ঢাকায় কথা বলতে হলে বিএনপির দরজায় কড়া নাড়তেই হবে। ভারতের দৃষ্টিতে বিএনপি অপরিচিত ঝুঁকি নয়, বরং এটি একটি ম্যানেজেবল রিয়েলিটি। দিল্লির প্রধান উদ্বেগ ৩টি জায়গায়। প্রথমত, ক্ষমতার শূন্যতা। আওয়ামী লীগ বাদ পড়লে সেই শূন্যতা যেন পাকিস্তান বা চীনের প্রভাব দিয়ে পূরণ না হয়। দ্বিতীয়ত, সীমান্ত ও উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা। তৃতীয়ত, বাংলাদেশ যেন ভারতের বিরুদ্ধে জনপ্রিয় ক্ষোভের প্ল্যাটফর্মে পরিণত না হয়। এই ৩টি ক্ষেত্রেই ভারত হিসেব করে দেখছে একটি শক্তিশালী বিএনপি সরকারকে আগে ভাগে বোঝা ও কাছে টানা গেলে ঝুঁকি কমানো সম্ভব।
আওয়ামী লীগকে ঘিরে ভারতের অতিরিক্ত দৃশ্যমান পক্ষপাতী বাংলাদেশে একসময় এন্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট উস্কে দিয়েছে। দিল্লি সেই ভুল আর করতে চায় না, তাই কৌশল বদলেছে। আবেগ নয়, এখন অগ্রাধিকার স্ট্র্যাটেজিক সেলফ ইন্টারেস্ট। তাহলে প্রশ্ন আসে, আওয়ামী লীগকে কি পুরোপুরি ছেড়ে দিচ্ছে ভারত? উত্তরটা হয়তো না, কিন্তু আগের মতো আঁকড়ে ধরেও রাখছে না। ভারতের কূটনৈতিক মহলে একটি ধারণা স্পষ্ট হচ্ছে, আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের দায়িত্ব এখন তাদের নিজেদের। দিল্লি আর পুনর্বাসন প্রকল্পের নেতৃত্ব দিতে চায় না, কারণ ভারতের বিশ্লেষকদের চোখে আওয়ামী লীগের পতনের দায় শেষ পর্যন্ত আওয়ামী লীগেরই। পরিস্থিতির ইঙ্গিতগুলো তারা উপেক্ষা করেছে, জনমতের ক্ষোভ বুঝতে দেরি করেছে। এই মূল্যায়নে দিল্লিতে খোলাখুলিভাবে উচ্চারিত হচ্ছে। আর সবচেয়ে বড় কথা, ভারত চায় না আওয়ামী লীগকে কেন্দ্র করে বাংলাদেশে ভারতের বিরুদ্ধে ঘৃণা আরো গভীর হোক। ভারত বিএনপিকে চায়, এটা এখনো স্পষ্ট, কিন্তু এই চাওয়ার মানে শর্তহীন সমর্থন নয়। বিএনপি যদি ক্ষমতায় যায়, তাদের সামনে পথ সহজ হবে না, বরং তখনই শুরু হবে প্রকৃত পরীক্ষা। সীমান্ত নিরাপত্তা, আঞ্চলিক ভারসাম্য, পাকিস্তানের সাথে সম্পর্ক, চীনের প্রভাব, সবখানেই দিল্লি নজর রাখবে। দিল্লি কখনো আবেগের ভাষায় কথা বলে না, বলে হিসাবের ভাষায়। একসময় যে আস্থা, ইতিহাস আর আদর্শের সেতু দিয়ে তারা হেঁটেছে আওয়ামী লীগের সঙ্গে, আজ সেই সেতু শুধুই স্মৃতি। বাস্তব রাজনীতির রোদের তাপে দিল্লি বুঝে নিয়েছে, সময়ের চাকা থেমে থাকে না, আর বন্ধুত্বও নয়। তাই দৃষ্টি এখন নতুন দিকে, ক্ষমতার নতুন কেন্দ্রে, বিএনপির দিকে। কিন্তু বাংলাদেশের এও বোঝা উচিত, এই ঝোঁক ভালোবাসার নয়, প্রয়োজনের। সীমান্ত, নিরাপত্তা, আঞ্চলিক ভারসাম্য আর অর্থনৈতিক প্রবাহ সব মিলিয়ে ভারত নিজেদের স্বার্থের মানচিত্র নতুন করে আঁকছে। আজ যে কণ্ঠে আশ্বাস, আগামীকাল সেই কণ্ঠই শর্ত জুড়ে দিতে পারে। বিএনপির জন্য এখানেই লুকিয়ে আছে নীরব সতর্কবার্তা। এই সমর্থন কোনো চিরস্থায়ী আশ্রয় নয়, বরং কাচের সেতু, চলার সময় পা ফেলতে হবে মেপে। কারণ দিল্লির বন্ধুত্ব উষ্ণ, কিন্তু তার সিদ্ধান্ত ঠান্ডা। ভুল করলে তার প্রতিধ্বনি শোনা যাবে শুধু ঢাকায় নয়, পুরো অঞ্চলের রাজনীতিতেই।